91, 96 ও 2001 সালের মতো নির্বাচন করতে চাই বলছেন সিইসি। চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানি, লুট করা মোবাইলের বিনিময়ে গাঁজা কেনে ডাকাতরা। বিএনপি ক্ষমতা ছাড়লেও দেশ ছাড়েনি বলছেন টুকু। জানাবো সক্রিয় পুরনো সিন্ডিকেট, সর্ষের ভেতরে ভূত তাড়াতে হবে। এবং সর্বশেষ জানাবো 31 দফা রাষ্ট্র সংস্কারের অনন্য দলিল বলছেন নজরুল ইসলাম খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 91, 96 ও 2001 সালের মতো নির্বাচন করতে চাই বলছেন সিইসি। নির্বাচন কমিশন সবাইকে নিয়ে 1991, 1996, 2001 সালের মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরো বলেন, বর্তমান প্রশাসনে যারা আছেন তারা 1991, 96 ও 2001 সালে নির্বাচন পরিচালনা করেছেন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না, কোনো অন্যায় সিদ্ধান্ত দেবে না। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন, এই বিতর্কে নির্বাচন কমিশন যেতে চায় না। আপাতত আমাদের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। 16 লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানি, লুট করা মোবাইলের বিনিময়ে গাঁজা কেনে ডাকাতরা। বাস থেকে লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা কেনেন ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় জড়িতরা। ওই গাঁজা বিক্রেতা সূত্র ধরে সন্ধান মেলে ডাকাত চক্রের সদস্যদের। পরে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। মামলা তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ তথ্যগুলো জানিয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিরা অতিমাত্রায় মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে তারা সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি, ছিনতাই ও নানা অপকর্ম করে থাকেন। গত সোমবার মধ্যরাতে ইউনিক রোড রয়্যালসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত 11টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে যায়। দিবাগত রাত 12:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসটি নিয়ন্ত্রণে নেন ডাকাতরা। 3 ঘন্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে যাত্রীদের টাকা পয়সা ও মালামাল লুণ্ঠন করে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করা হয়। ঘটনা 3 দিন পর গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওমর আলী নামের এক যাত্রী মির্জাপুর থানায় মামলা করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আহসানুজ্জামান জানান, তদন্তের দায়িত্ব পাওয়ার পর তিনি তথ্য প্রযুক্তির ব্যবহার করে বুঝতে পারেন ডাকাত দলের সদস্যরা সাভার আশুলিয়া এলাকার। তখন তিনি তার এক সোর্সের মাধ্যমে জানতে পারেন ওই এলাকার নেশাখোর কিছু যুবক বাসেও ডাকাতি, চুরি ও ছিনতাই করে থাকেন। তারা সাভার এলাকার একজন মাদক কারবারির কাছ থেকে নিয়মিত গাঁজা ও হেরোইন কেনেন। গত শুক্রবার বিকেলে সাভারের চন্দ্রা নবীনগর সড়কের একটি পেট্রোল পাম্পের সামনে থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়। এসআই মোহাম্মদ আহসানুজ্জামান বলেন, 22 থেকে 23 বছরের ওই মাদক কারবারি পুলিশকে জানান, কিছুদিন আগে একটি মুঠোফোন সেটের বিনিময়ে তার কাছ থেকে শহীদুল সবুজ, শরীফুজ্জামান সহ কয়েকজন গাঁজা নিয়ে গেছেন। তখন ওই মাদক কারবারিকে সঙ্গে নিয়ে পুলিশ শহীদুলদের সন্ধানে বের হয়। বিকেল 5টার দিকে সাভারের গেন্ডা এলাকার অটোমোবাইলের গ্যারেজ থেকে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ সবুজ ও শরীফুজ্জামানকে আটক করা হয়। পরে আটক করা হয় ডাকাত দলের আরেক সদস্য শহীদুল ইসলামকে। জিজ্ঞাসাবাদে সবাই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিএনপি ক্ষমতা ছাড়লেও দেশ ছাড়েনি বলছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি বারবার ক্ষমতা এসেছে, এই ক্ষমতা ফেলে চলে গেছেও, তবে কখনো দেশ ছেড়ে পালায়নি। আর আওয়ামী লীগ ক্ষমতায় বসে লুটপাট করে আঙুল ফুলে কলা গাছ হয়, এরপর জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ মানুষকে শুধু গুলি করে হত্যা করেনি, সিরাজগঞ্জের রাস্তার উপর তারা মানুষকে জবাই করে হত্যা করেছে। আজ তারা ইঁদুরের গর্তে ঢুকেছে, তাদের কাউকে ছাড়া হবে না। সিরাজগঞ্জে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। প্রত্যেক নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে 15 থেকে 70টির মতো মামলা। তারা আমাদের নেতাকর্মীদের বারবার নির্যাতন করেছে, কিন্তু কোনো নেতাকর্মী কোথাও পালায়নি। বিএনপি ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, যারা মাটির নিচে লুকিয়ে আছেন তারা সাবধান হয়ে যান। এদেশে ইঁদুরের মতো আর মাথা বের কইরেন না, বের হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সক্রিয় পুরনো সিন্ডিকেট, সর্ষের ভেতরের ভূত তাড়াতে হবে। বিগত সরকারের পতনের পর দেশের বিভিন্ন খাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হবে বলে আশান্বিত ছিলাম আমরা। পরিতাপের বিষয়, তা বন্ধ হওয়া দূরে থাক, বরং সাময়িক আড়ালে থাকার পর আবারও তারা তৎপর হয়ে উঠছে।
আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ সেক্টরের বিতর্কিত ও সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সিন্ডিকেটের সদস্যরা এখনো তৎপর রয়েছে। তারা নানা কৌশলে বর্তমান সরকারের মেয়াদেও কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। অভিযোগ উঠেছে বিপুল সিন্ডিকেটের এমন এক সদস্যের কোম্পানিকে 800 কোটি টাকার কাজ দিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দরপত্রের নন রেসপন্সিভ সহ বেশ কিছু শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে। জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও REB খোদ বিশ্বব্যাংকের শর্ত ভঙ্গ করেছে। এমনভাবে প্রকল্পটি ডিজাইন করা হয়েছে যাতে গুরুত্বারোপ বৈদ্যুতিক সরঞ্জামের প্রায় 90% ভারত থেকে আমদানি করতে হয়। 33 কেভি GIS প্যানেল প্লাগ ইন বসানো সিস্টেমের প্রয়োজনীয় শর্তটি বিশেষভাবে তৈরি করা যাতে একটি বিশেষ কোম্পানি কাজটি পায়। এই কারণে বিশ্বের অনেক নামিদামি কোম্পানি দরপত্রে অংশ নিতে পারেনি। এসব করে REB সিন্ডিকেটটির কোম্পানিকে দরপত্রের আর্থিক ও টেকনিক্যাল অংশের দুটিতেই কৌশলে রেসপন্সিভ দেখানো হয়। অভিযোগ আছে, বিগত সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সাবেক প্রভাবশালী PS সেলিম আবেদের হাত ধরে কোম্পানিটি লাইফলাইটে আসে। সংশ্লিষ্টরা অসংখ্য অভিযোগ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির জানিয়েছেন, সিন্ডিকেটের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, আদৌ কি তা করা সম্ভব হবে যেখানে বিগত সরকারের আমলে একচেটিয়া কাজ করা বিতর্কিত প্রতিষ্ঠানগুলো এখনো তৎপর? এখনো যে প্রতিষ্ঠান ওজো পাটিকোতে 200 কোটি টাকার একটি প্রকল্পের কার্যাদেশ পাওয়ার অপেক্ষায়। উল্লেখ্য, গত 17 বছর গুটি কয়েক কোম্পানি সিন্ডিকেট করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে একচেটিয়া ব্যবসা করেছে। এমন জোরালো অভিযোগ থাকার পরও তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না নেওয়ার বিষয়টি উদ্বেগজনক তো বটেই, হতাশাজনকও বটে। কারণ দেশ এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় এমন ঘটনা স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত নয়। স্বচ্ছ দরপত্র প্রক্রিয়া নিশ্চিতের পাশাপাশি বিগত সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে কারা সিন্ডিকেট তৈরি করে একচেটিয়া কাজ করছে তাদের যেমন তালিকা করা প্রয়োজন, তেমনি সোর্সের ভেতরের ভূত তাড়াতে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার। কারণ এই নীল নকশার পেছনে কারা সংশ্লিষ্ট ছিল তাদের শনাক্ত করা না গেলে এ ব্যাপারে সুফল মিলবে না বলেই মনে করি আমরা। কোনো অজুহাত নয়, যারাই দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় না আনা গেলে পুরো চিত্রই বারবার জনগণকে দেখতে হবে। পাশাপাশি বিগত সরকারের আমলে হওয়া প্রকল্পগুলোরও পুনঃসমীক্ষার ব্যবস্থা করা হলে এ খাতে অনিয়ম দুর্নীতির স্বরূপ অনেকাংশে উন্মোচিত হবে। সংস্কারের অংশ হিসেবে সরকার সিন্ডিকেট দমনে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশা। 31 দফা রাষ্ট্র সংস্কারের অনন্য দলিল, বলছেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 31 দফা রাষ্ট্র সংস্কারের অনন্য দলিল, এখানে ফ্যাসিবাদ বিরোধী সব ব্যবস্থার কথাই বলা আছে। আর যারা সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছেন তারা জনস্বার্থের কথা ভুলে আছেন। জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন। নজরুল ইসলাম খান বলেন, 2 মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই। বিএনপি সহ সমমনা দলগুলো দীর্ঘ 17 বছর ধরে শেখ হাসিনার পতনের আন্দোলন চালিয়েছে। শেষের দিকে এসে আন্দোলনের শরিক হলেই সব কৃতিত্ব তাদের হয়ে যাবে না। দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা